তো গল্পটি শুরু হয় 1993 সালে, যেখানে আমরা রাশিয়ার সাইবেরিয়ায় মস্কো থেকে একটি বেজিংগামী ট্রেন দেখতে পাই। তো এখানে আমাদেরকে বলা হয় যে 90 দশকে মস্কো থেকে বেজিংয়ে পণ্য আনা নেওয়ার জন্য এই K3 ট্রেন খুবই জনপ্রিয় ছিল। এমনকি এখন পর্যন্ত এই ট্রেনটি পণ্য আনা নেওয়ার জন্য সবচাইতে বেশি জনপ্রিয়। তাই 90 দশক থেকে আজ পর্যন্ত এই ট্রেনটি ডাকাতদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এরপর আমরা এই ট্রেনটির মধ্যে লাল পোশাক পরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি এখানে ট্রেনে থাকা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছিল, আর এই মেয়ের চাল চলনের কারণে সমস্ত পুরুষেরাও তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। এমনকি দু একজন তো তাকে কাছেও ডাকে। মেয়েটি তখন একজনকে বলে যে তাকে পাশে পেতে হলে অনেক টাকা খরচ করতে হবে। লোকটি তখন মেয়েটিকে তার প্যান্টের ভেতরে রাখা টাকার একটি বান্ডেল দেখায়। এরপর সে সোজা খাবারের বগিতে যায় আর সেখানে বসে কিছু একটা হিসেব করতে থাকে। সেই বগিতে আবার একজন মেয়েসহ 4 জন মানুষ বসে তাস খেলছিল। এরপর হঠাৎ করে ট্রেনটি একটি স্টেশনে এসে থামে, আর সেখান থেকে অনেক যাত্রীরাই ট্রেনে চড়ে বসে, যাদের মধ্যে একটি ছেলে ছিল যে কিনা ট্রেনে উঠেই সোজা সেই লাল পোশাক পরা মেয়েটির পাশে গিয়ে বসে। এরপর সে নিজের মতো করে গান শুনতে ব্যস্ত হয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেই বগিতে যেই 4 জন ব্যক্তি তাস খেলছিল, সেই 4 জন ব্যক্তির সঙ্গেই ছেলেটিও সোজা একটি টয়লেটের সামনে চলে যায়, আর তারা সবাই মিলে এখানে তাদের চেহারায় মাস্ক পরে নেয়। তো এখানে আমরা বুঝতে পারি যে তারা সবাই হচ্ছে একটি ডাকাত দলের সদস্য। এমনকি লাল পোশাক পরা সেই মেয়েটিও তাদের দলে আছে, আর সে সকলকে তার প্রতি আকৃষ্ট করে এটা দেখছিল যে কার কাছে কি রয়েছে। এরপর ডাকাত দলের সবাই তাদের মিশন শুরু করে। দলের কেউ কেউ যাত্রীদের জিম্মি করে তাদের অর্থ আর গয়না লুটতে থাকে, কেউ আবার ট্রেনের চেন টেনে ট্রেন থামানোর দায়িত্ব নেয়। আর সবকিছু নেওয়া শেষ হলে তারা সেভাবেই ট্রেনটি থামায়। এদিকে প্যান্টের ভেতর বান্ডেল নিয়ে ঘোরা যে লোকটি ছিল, তারা সেই লোকটিকেও ট্রেন থেকে নামিয়ে আনে এবং তার কাছ থেকেও তার সমস্ত বান্ডেলগুলো নিয়ে নেয়। এভাবে তাদের সবার কাছ থেকে লুট করা শেষ হলে তারা সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা 2 জন লোককে দেখতে পাই যারা কিনা কিছু চোরাই মাল কেনা বেচা করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে মোটর সাইকেল নিয়ে কেউ একজন আসে, আর সেই লোক দুটো তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। একজন একটি ট্রেনের কাছে গিয়ে লুকোলে সেই ব্যক্তিও তার সাথে সাথে সেখানে যায়, আর ঠিক তখনই ট্রেনটি চলতে শুরু করে, যার ফলে সেই চোরাই মাল বিক্রেতা এই মোটর সাইকেলওয়ালা ব্যক্তির কাছে ধরা পড়ে যায়। আসলে এই মোটর সাইকেলওয়ালা ব্যক্তিটি হচ্ছে একজন পুলিশ অফিসার, তার নাম হলো ক্যাপ্টেন চই। এরপর আমরা একটি পুলিশ স্টেশন দেখতে পাই যেখানে সান নামের একটি ছেলে রয়েছে, আর আজকে ছিল সানের পুলিশের চাকরিতে জয়েন হওয়ার প্রথম দিন। তাই তার সহকর্মীরা তাকে বলে যে সে যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ তাদের ক্যাপ্টেন অপরিষ্কার কোনো কিছু দেখলেই প্রচণ্ড রেগে যায়। এমন সময় সেখানে তাদের ক্যাপ্টেন চলে আসে, যে কিনা ছিল ক্যাপ্টেন চই। সান তখন চইকে নিজের পরিচয় দেয়। চই তখন তাকে বলে, আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো আঁকতে পারো, এটা কিন্তু অনেক ভালো গুণ। তোমার মতো একজনকে আমাদের টিমের দরকার ছিল। তোমার এই আঁকার দক্ষতা সামনে আমাদের অনেক কাজে আসবে। একথা শুনে সান অবাক হয়ে বলে, কিন্তু আমি তো কোনো স্কেচ আর্টিস্ট নই স্যার, আমি তো এখানে কাজ করে অফিসার হতে এসেছি। কিন্তু চই তার কথার পাতা না দিয়ে সেখান থেকে চলে যায়। এবার সেদিন রাতের বেলা চইকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে তলব করা হয়। চই তখন তার এক সিনিয়রকে সাথে নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। এরপর তাদের দেশের মন্ত্রী এখানে তাকে বলে যে কিভাবে প্রতিনিয়ত K3 ট্রেনের মধ্যে ডাকাতি হয়ে চলেছে, এমনকি ট্রেন থেকে অনেক দামি দামি জিনিস চুরিও হয়ে যাচ্ছে। আর এখন প্রতিনিয়ত তাদের দেশের এই সমস্ত ঘটনার জন্য আন্তর্জাতিকভাবে তাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এজন্য তারা তাদের একটি বিশেষ দলকে মস্কোতে পাঠাবে ওই ডাকাত দলদেরকে ধরার জন্য। আর সেই বিশেষ দলটির প্রধান দায়িত্বে থাকবে ক্যাপ্টেন চই, কারণ চই সবচাইতে বুদ্ধিমান এবং বিচক্ষণ একজন ব্যক্তি। এরপর আমরা চইকে অন্য আরেকটি জায়গাতে দেখতে পাই, তার সাথে সেই চোরাই মাল বিক্রেতা ছিল। তাই চই এখানে তাকে নানা বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে, কারণ তার চোরাই মালগুলো দেখে মনে হচ্ছিল যে এগুলো সেই ট্রেন লুটেরই মাল। তাই এই ব্যক্তির হয়তো সেই ডাকাত দলের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে। এই কারণে চই যখন তাকে বারবার জিজ্ঞাসাবাদ করছিল, তখন সেই ব্যক্তি তাকে বলে, বিশ্বাস করুন স্যার, সেই ডাকাত দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আসলে এই ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু তারপরও চই জানতে চায় যে তাদের দলের লিডারকে আর তারা কোথায় কাজ করে। তবে সেই ব্যক্তি সবকিছু বারবার অস্বীকার করে। সে জানায় যে সে কোনো দলের সঙ্গে যুক্ত নয়। কিন্তু চইয়ের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তখন লোকটিকে ভয় দেখালে লোকটি তখন সবকিছু বলতে শুরু করে যে ডি নামক একজন ব্যক্তি নাকি তাকে এসবের সঙ্গে জড়িয়েছে। চই তখন তাকে ডিয়ের পুরো নাম বলতে বলে, কিন্তু সেই ব্যক্তি সেটা জানে না। কিন্তু তারপরও চইয়ের কাছে আরেকটি উপায় আছে। চই তখন সানকে তার সামনে বসিয়ে লোকটিকে বলে
যে ডি আসলে কেমন দেখতে সেটার বর্ণনা দিতে। এরপর লোকটি তখন ডি এর আকার আকৃতির ব্যাপারে বলতে থাকে, এমনকি সে দেখতে কেমন সেটাও বলে। আর তার বর্ণনা অনুযায়ী সান এখানে একটি স্কেচ তৈরি করে ফেলে। এরপর তাদের কাজ শেষ হলে চই সানকে বলে, আচ্ছা সান, তুমি কি রাশিয়ান ভাষা জানো? সান তখন জানায় যে সে রাশিয়ান ভাষা জানে না, তবে ইংরেজিটা সে বেশ ভালোই জানে। চই তখন তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব ভিসা রেডি করে ফেলো, আমাদেরকে ট্রেনে করে মস্কোতে দ্রুত একটি মিশনে যেতে হবে। এরপর আমরা চইয়ের দলের সবাইকে K3 ট্রেনের মধ্যে দেখি। তাদের দলে 3 জন চাইনিজ ছাড়াও একজন রাশিয়ান রয়েছে। তো চই যখন ট্রেনের খাওয়ার বগিতে যায় তখন সেখানে একজন মেয়ের উপর তার চোখ পড়ে, আর মেয়েটিকে দেখে তার কেমন যেন সন্দেহ হয়। আসলে এটাই ছিল সেই মেয়ে, যে কিনা সেই ডাকাত দলেরই একজন সদস্য। চই তখন লাইটার নেওয়ার বাহানায় মেয়েটির কাছে গেলে সে দেখতে পায় যে মেয়েটি একটি কাগজের মধ্যে ট্রেনের কোন বগিতে কতজন মানুষ আছে সেটার হিসেব করছে। এটা দেখে চইয়ের আর বুঝতে বাকি থাকে না। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যেটার নাম হচ্ছে ব্যাঙ্গার ক্যাসিনো। এটি মূলত একটি আন্তর্জাতিক কুরাকাও লাইসেন্স সহ একটি আকর্ষণীয় প্ল্যাটফর্ম। এটি নিরাপদ এবং বিনোদনের অনেক অপশন অফার করে। এখানে 3000টিরও বেশি বিভিন্ন গেম রয়েছে, যেখানে আপনি সুন্দর সময় কাটাতে পারেন এবং ক্রেডিট করে ইনকাম করতে পারেন। তার মধ্যে রয়েছে কয়েন স্ট্রাইক, এভিয়েটর এবং ক্রেজি টাইম। আপনি খেলতে পারেন ক্রেজি টাইম, কারণ এখানে অল্প অল্প করে ধারাবাহিকভাবে জেতা যায়। তাছাড়া বাংলাদেশের জন্য প্রয়োজনীয় টাকা তোলার সমস্ত পদ্ধতি এখানে রয়েছে। সেই সাথে এখানে আপনি চাইলে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতাও করতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা বিশেষ অফার এবং পুরস্কারও পেতে পারেন। আর এই অ্যাপটিতে প্রবেশ করার জন্য গুগলে গিয়ে সার্চ করুন ব্যাঙ্গার ক্যাসিনো লিখে। এবার রেজিস্ট্রেশন করুন এবং অফার পান। এটা শুধুমাত্র একটি অ্যাড ছিল। এই সমস্ত অ্যাপে টাকা ইনভেস্ট করার আগে একবার ভেবে নেবেন, কারণ এগুলোতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। যে মেয়েটি আসলে সেই ডাকাত দলেরই সদস্য। তো চই এবার কৌশলে সেই মেয়েটির হিসেবের কাগজটি নিয়ে নেয়। অন্যদিকে সান এবং টিমের বাকিরা যে বগিটিতে ছিল সেখানে অলরেডি সেই ডাকাত দল হামলা করেছে, কিন্তু সান এবং তার টিমের সবাই অনেক দুর্দান্তভাবে তাদের সঙ্গে লড়াই করে। এমনকি চইও তাদের সঙ্গে লড়ে, তবে তারা কিন্তু এই ডাকাত দলকে কোনোভাবেই তাদের পরিচয় দেয় না। চই এখানে কৌশলে তাদেরকে বলে যে তারা আরো অনেক বড় একটি ডাকাত দলের সদস্য, আর আজকে এই ট্রেনটিতে তারা লুট করতে চায়। একথা শুনে সেই ডাকাত দল তখন ট্রেন থেকে নেমে যায়, কিন্তু তাদের নামার সময়ে চই তাদের ছবি তুলে ফেলে। এরপর দৃশ্য চলে যায় মস্কোতে। আমরা ডাকাত দলের প্রধান মিয়াও কিংশেনকে দেখতে পাই। সে তার রাশিয়ান প্রেমিকা মার্লিনের সাথে একটি ওপেরা শোতে এসেছে, কিন্তু এমন সময় তার দলেরই একজন এসে তাকে খবর দেয় যে আজকে ট্রেন ডাকাতি করতে গিয়ে তাদের সঙ্গে কি হয়েছে। তবে তাদের কথাবার্তায় সামনে বসা এক রাশিয়ান বেশ বিরক্ত হয়, আর সে তখন কিংশেনের দেশ নিয়ে বাজে কথা বলে। আসলে কিংশেন ছিল চাইনিজ, তবে কিংশেন তাকে নম্রভাবে সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই কিংশেনের আসল রূপ বেরিয়ে আসে। সেই লোকটি যখন শো শেষ করে তার বাড়িতে ফিরছিল, কিংশেন তখন তার পিছু পিছু তার বাড়িতে চলে যায় এবং সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলে। দুর্ব্যবহার করার জন্য এটাই তার শাস্তি। এরপর আমরা ভাসিলি নামের একজনকে দেখতে পাই। মূলত ট্রেন ডাকাতির পণ্যগুলো ভাসিলি কিনে থাকে, আর মস্কোতে কিন্তু তার ক্ষমতা ছিল অনেক বেশি। তো ভাসিলি আজকে মিস্টার জেন নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছে। জেনের বস নাকি একটি প্রাইভেট জেট কিনতে চায়, তাই সে তার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। ভাসিলি যদি তাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে তাহলে সে তাকে সেখান থেকে 10% কমিশন দেবে। অন্যদিকে আমরা চই এবং তার টিমকে দেখতে পাই। তারা সরাসরি মস্কো স্টেশনে এসে নামে, আর তাদেরকে এখানে একদল মস্কো পুলিশ রিসিভ করতে আসে। এখানে আমরা ভাসিলিকেও দেখতে পাই। ভাসিলি এসেছে সেই ডাকাত দলের একজন সদস্যকে রিসিভ করতে, যে কিনা ছিল জেনজেন নামক একটি মেয়ে, অর্থাৎ সেই লাল ড্রেস পরা মেয়েটি। জেনজেন এখানে ভাসিলিকে বলে তাদেরকে যেভাবেই হোক চইদের পিছু করতে হবে, কারণ তার কেন যেন তাদের উপর সন্দেহ হচ্ছে। এরা হয়তো কোনো সাধারণ ডাকাত দল নয়, হতে পারে এরা তাদের চাইতে আরো অনেক বড় ডাকাত দল। তবে জেনজেনদের এই ব্যাপারটি দূর থেকেই বুঝতে পারে চই, তাই চই তখন তাদের গাড়ি উল্টো দিকে ঘোরাতে শুরু করে। এদিকে গাড়ি চালাতে চালাতে ভাসিলি জেনজেনের কাছে জানতে চায় যে সে কেন এখনো মিয়াও জেনের সাথে আছে। তার সাথে থাকলে জেনজেন শুধুমাত্র কষ্টই পাবে। আসলে মিয়াও জিয়েন হচ্ছে ডাকাত দলের লিডার মিয়াও কিংশেনের ভাই, সেও ছিল ডাকাত দলেরই সদস্য। এবার ভাসিলি জেনজেনকে বেশ কিছু টাকা দেয় আর বলে সে যেন জিয়েনের কাছ থেকে লিলি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে। লিলি আসলে কে ছিল সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা চইদেরকে দেখতে পাই। চইরা এখন তাদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিল যে তারা কিভাবে এই পুরো চক্রটিকে ধরবে।
কারণ এই ডাকাত দলের লাইন খাটছিল অনেক দূর পর্যন্ত। তো এবার তাদের পরিকল্পনা সফল করার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা ব্যবসায়ীর বেশ ধরে এখানে লুকিয়ে থাকবে আর প্রায় কয়েকটি দলে বিভক্ত হয়ে তদন্ত চালাবে। চই তখন তাদেরকে বলে, আমাদের এখন বাগিটো ক্যাফে নামক একটি ক্যাফেতে যাওয়া উচিত, কারণ ট্রেনের সেই সন্দেহজনক মেয়েটির ব্যাগে সে বাগিটো ক্যাফের একটি রিসিট পেয়েছে, তাই সেই মেয়েটি হয়তো সেই জায়গাতে যেতে পারে। কিন্তু চুই এখানে সানকে নিয়ে তার সার্জি নামক একজন বন্ধুর কাছে যায়। সার্জি ছিল চুয়ের অনেক পুরনো একজন বন্ধু, আর সেখানে গিয়ে সে আশেপাশে থাকা লোকজনদেরকে মস্কোর রাজনীতি এবং অর্থনীতি নিয়ে কথা বলতে শোনে। আসলে মস্কোর রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, এমনকি অর্থনৈতিক অবস্থাও ছিল অস্থিতিশীল। তো এমন সময় সেখানে পাই নামক একজন ব্যক্তি আসে। সার্জি তখন চুয়ের সঙ্গে পায়ের পরিচয় করিয়ে দেয়। পাই আসলে ছিল রাশিয়া চায়না ট্রেড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তো এখানে পায়ের ব্যাপারে সার্জি বলে যে রাশিয়ার চাইনিজ কমিউনিটিতে পায়ের বেশ প্রভাব আছে, সে বৈধ অবৈধ সমস্ত ব্যবসা সম্পর্কে জানে। এরপর চুই এখানে সার্জিকে 3 জন ডাকাতের ছবি দেখায় আর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে তাদের খুঁজে বের করতে হবে। এমনকি সে এটাও বলে যে তারা নাকি তার ব্যবসার টাকা নিয়ে পালিয়েছে। তবে এমন সময় সেই ক্যাফেতে মারামারি লেগে যায়, যার ফলে তাদের কথা আর বেশি দূর আগায় না। অন্যদিকে আমরা জেনজেন নামক সেই মেয়েটিকে দেখতে পাই। জেনজেন এখানে জিয়েনের সঙ্গে দাঁড়িয়েছিল, আর এখানে আমরা জানতে পারি যে জিয়েন হচ্ছে জেনজেনের বয়ফ্রেন্ড। জেনজেন এখানে জিয়েনকে জিজ্ঞাসা করে, আচ্ছা জিয়েন, তুমি কি বলতে পারো যে ভাসিলি আমাদের বস কিংসেনের কি হয়? জিয়েন তখন তাকে জানায় যে একসময় ভাসিলি এবং কিংসেন নাকি একসঙ্গে মানব পাচারের কাজ করত। জেনজেন তখন বলে যে সে শুনেছে ভাসিলির নাকি একটি মেয়ে আছে, তাহলে সেই মেয়েটি কোথায়? কিন্তু এবার জিয়েন কিছুটা রেগে যায় আর বলে যে এসব কথা জেনে সে কি করবে, আর ভাসিলিকে নিয়ে তার এত দুশ্চিন্তা কেন? ভাসিলি তাকে কি দিয়েছে? এখন এসব বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়, এমনকি এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি লেগে যায়। এদিকে আমরা কিংসেন এবং মার্লিনকে দেখতে পাই। মার্লিনের ইগো নামক একটি ভাই আছে, আর ইগো একটি ক্যাসিনোতে কাজ করে। তো কিংসেন এখানে মার্লিনকে সেই ক্যাসিনোতে নিয়ে আসে। এরপর ইগো এখানে তাদেরকে পুরো ক্যাসিনোটি ঘুরে ঘুরে দেখায়, আর এখানে আমরা বুঝতে পারি যে কিংসেন এখন এই ক্যাসিনোটি লুট করার পরিকল্পনা করছে। এরপর ইগো তাকে ওয়াটার প্যালেস নামের একটি ক্যাসিনোর নিচে থাকা ড্রেনেজে নিয়ে যায়। কিংসেন এখানে বুঝতে পারে যে ড্রেনেজ সিস্টেমের দরজা খুলে দেওয়া হলে ক্যাসিনো থেকে খুব সহজেই পালানো যাবে। ইগো এখানে কিংসেনকে জানায় যে এই ব্যাপারে সে তাকে পুরোপুরিভাবে সাহায্য করবে। সে আরও বলে যে প্রতি মাসের 15 তারিখ এখান থেকে মাসিক টাকা সরানো হয়, আর সেদিন শুধুমাত্র ভিআইপি কার্ডধারীরা ছাড়া কোনো মানুষই এখানে আসতে পারে না। অন্যদিকে চুই আর তার দলের সবাই বাজারে ঘুরে বেড়াচ্ছিল, আর তারা কিংসেন এবং জেনজেনের ছবি সবাইকে দেখাচ্ছিল। তারা জানতে চাইছিল যে এখানকার কেউ তাদের দুজনকে চেনে কিনা, কিন্তু এখানে তারা তাদের ব্যাপারে তেমন কোনো তথ্য না পাওয়ায় তারা সোজা চলে যায় একজন মহিলার কাছে, যে কিনা সেদিন ট্রেনে ডাকাতের সময় সেখানে উপস্থিত ছিল। তো সেই মহিলার কাছে তারা জানতে চায় যে তাদের মধ্যে কাউকে সে চেনে কিনা, কিন্তু মহিলাটি তাদেরকে জানায় যে সে কাউকেই চেনে না, এমনকি সে তো তাদের চেহারা পর্যন্ত দেখেনি, কারণ তারা প্রত্যেকেই মাস্ক পরেছিল। তবে মহিলাটি তাদেরকে একটি তথ্য দিতে পারে, সেটা হলো যে তাদের মধ্যে নাকি একজন ব্যক্তি একটি বিশেষ গান শুনছিল। মহিলাটি গানটির নামও বলতে পারে। তো এই ব্যাপারে জানতে পেরে চুই একটি সিডি লাইব্রেরিতে চলে যায়, আর সে সেই গানটি বারবার শোনে। অন্যদিকে কিংসেন চলে যায় তার দলের সবার সঙ্গে দেখা করতে। একজন এখানে তাকে বলে যে সে শুনেছে কিংসেন নাকি একটি বড় কাজ করতে যাচ্ছে। কিংসেন চাইলে কিন্তু তাকেও তার দলে রাখতে পারে, কিন্তু কিংসেনের কথা শুনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে কিংসেন তাকে কোনোভাবেই তার দলে রাখতে চাইছে না। এমনকি সে তাকে ছোট করে কথা বললে কিংসেন এবং সেই লোকটির মধ্যে মারামারি লেগে যায়। এরপর কিংসেন সেখান থেকে সোজা চলে যায় ভাসিলির কাছে। সে ভাসিলিকে বলে যে সে ওয়াটার প্যালেস ক্যাসিনো লুট করার প্ল্যান করেছে, আর সে ভাসিলিকে তার টিমে নিতে চায়। ভাসিলি কি তার সঙ্গে কাজ করবে? যদি ভাসিলি তার সঙ্গে কাজ করতে চায় তাহলে ভাসিলিও যথেষ্ট পরিমাণ টাকা পাবে, আর ক্যাসিনো লুট করার পর তারা দুজন মিলে সাইপ্রাসে চলে যাবে, যেখান থেকে তাদেরকে আর কেউ ধরতে পারবে না। ভাসিলি তখন জানতে চায় যে তাদের টিমে আর কে কে থাকবে, টিমে কি জেনজেনও থাকবে? কিংসেন তখন তাকে বলে যে জেনজেন এখনো এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু আমাদের টিমে ঝাও থাকবে। আসলে ঝাও ছিল একজন দক্ষ মেকানিস্ট, তাই তার দলে থাকাটা অনেক বেশি জরুরি। এরপর কিংসেন আরও বলে যে ক্যাসিনোর সব কিছু ব্যবস্থা করবে মার্লিনের ভাই ইগো। ইগোই তাদেরকে ভেতরে ঢোকার সমস্ত বন্দোবস্ত করে দেবে, আর তার কাজের জন্য তাকে 10% কমিশন দিতে হবে। আমি এই ওয়াটার প্যালেস সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছি। এই ওয়াটার প্যালেসের ঠিক নিচের দিকে আগে মস্কোর ওয়াটার পাম্পিং স্টেশন ছিল,
আর সেটাই এখন হবে আমাদের পালানোর সবচাইতে দুর্দান্ত একটি রাস্তা। কিন্তু এত কিছু শোনার পরেও ভাসিলি এই কাজটি করতে রাজি হতে চায় না। তাই কিংসেন তখন তাকে বলে, আচ্ছা তুমি কি লিলির ব্যাপারে জানতে চাও? লিলির ব্যাপারে কিন্তু সমস্ত তথ্য আমার কাছে আছে, আর আমি এটাও জানি যে লিলি এখন কোথায় আছে। আসলে লিলি ছিল ভাসিলিরই মেয়ে, যাকে সে অনেকদিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ভাসিলি তখন কিংসেনকে অনুরোধ করে যে সে যেন দয়া করে তার মেয়ের সন্ধান তাকে দেয়। কিংসেন তখন তাকে বলে যে সে এক শর্তে তাকে লিলির সন্ধান দিতে পারে, যদি সে তার এই মিশনটিতে তাকে সাহায্য করে। এখন এক প্রকার বাধ্য হয়ে ভাসিলি কিংসেনের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা ক্যাসিনো লুটের পরিকল্পনা করতে থাকে। তাদের একটি দল চলে যায় সেখানকার আন্ডারগ্রাউন্ড চেক করতে। আর কিংসেন চলে আসে একজন স্ট্রিট সিঙ্গারের কাছে, যে কিনা আসলে ছিল একজন কন্ট্রাক্ট কিলার। এরপর কিংসেন এখানে এই কন্ট্রাক্ট কিলারের কাছে সেই ব্যক্তির নাম ঠিকানা সহ তার ছবিও দিয়ে দেয়, যার সঙ্গে ভাসিলির কাছে আসার আগে তার মারামারি হয়েছিল। অর্থাৎ কিংসেন এখন সেই ব্যক্তিকে মেরে ফেলতে চাইছে। এবার সেই লোকটি এখানে আবার তাকে চুয়ে ছবি দেখায় আর বলে যে এই ব্যক্তি চায়নার বেজিং শহর থেকে এসেছে এবং সে কিংসেনের ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখছে। অন্যদিকে চৈরা আবার একটি খবর পায়। তারা জানতে পারে যে পায়ের কাছে নাকি ডাকাত দলের একজন উপস্থিত হয়েছে, আর তাকে নাকি ডাকাত দলের লিডার কিংসেন মেরে ফেলতে চাইছে। এখন এই খবর পেয়ে তাকে হাতে নাতে ধরতে চৈয়ের দল রওনা হয়। এদিকে সেই ছেলেটি পাইকে সমস্ত তথ্য দিয়ে যখনই পায়ের অফিস থেকে বের হয়, ঠিক তখনই সেখানে কিংসেনের সেই কন্ট্রাক্ট কিলার চলে আসে, আর সে সঙ্গে সঙ্গে ছেলেটিকে গুলি করে দেয়। কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় ছেলেটি দৌড়ে কোনো মতে রাস্তায় যায়, আর সে সোজা চৈয়ের গাড়ির সামনে গিয়ে পড়ে। চৈরা তখন তাড়াতাড়ি করে তার কাছে আসলে সে তাদেরকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সে কিছুই বলতে পারে না। তবে সে এখানে কোনো মতে তাদের হাতে সেই ওয়াটার পাম্প এরিয়ার একটি ম্যাপ তুলে দেয়। এদিকে চৈরা যখন গাড়িতে করে একটি জায়গার দিকে যাচ্ছিল, তখন সেই কন্ট্রাক্ট কিলারও তাদের পিছু করে। এরপর সে ইচ্ছে করেই চৈদের গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। যদিও এতে তারা সবাই বেশ আহত হয়েছিল, কিন্তু তারপরও চৈ কোনো মতে সেই ছেলেটিকে হসপিটালে পাঠায়, যাকে গুলি করা হয়েছে। এরপর সে নিজে সোজা চলে আসে সেই ওয়াটার পাম্পে যাওয়ার ম্যানহলের কাছে। এরপর সে সেটার ভেতর দিয়ে গিয়ে পৌঁছায় ক্যাসিনোতে। তবে ফেরার পথে চৈ বুঝতে পারে যে এখানে অন্য কেউ আছে, হতে পারে তারা কিংসেনেরই লোক। তবে তাদের সাড়া পেয়ে কিংসেনের লোকেরা লুকিয়ে পড়ে। অন্যদিকে আমরা কিংসেনকে দেখতে পাই, সে এখানে তার দলের সবাইকে তার পরিকল্পনা সম্পর্কে বলছিল। সে এখানে বলে যে ক্যাসিনোর লোকেরা ডাকাতি এড়াতে উপরের রাস্তা দিয়ে টাকা পার না করে সেখানে থাকা একটি সুয়ারেজ ব্যবহার করে, যেটা ছিল অনেকটাই সুড়ঙ্গের মতো জায়গা, এবং প্রতি মাসের 15 তারিখ দুপুর 2টোর দিকে তারা সেখানকার পানি যাওয়ার গেটটি খুলে দেয় এবং সেই জায়গা দিয়েই টাকা পার করা হয়। আর এটাই হবে তাদের চুরি করার মোক্ষম সুযোগ। অন্যদিকে আমরা বাগেটো ক্যাফের জায়গাটি দেখতে পাই। সেখানে পাহাড়ে থাকা পুলিশ লক্ষ্য করে যে সেখানে জেনজেন এসেছে, আর তারা জেনজেনকেই খুঁজছিল। সেই বাগেটো ক্যাফেতেই এসেছে, আর তার সঙ্গে রয়েছে ভাসিলি। ভাসিলি এখানে জেনজেনকে বলে যে জেনজেন যার সঙ্গে সম্পর্কে রয়েছে, অর্থাৎ জেন আসলে কিংসেনের আপন ভাই না, জেন তার কাছ থেকে সত্যটা লুকিয়েছে। জেনজেন তখন তাকে বলে শুধুমাত্র জেনই কি তার কাছ থেকে কথা লুকিয়েছে? ভাসিলি নিজেও তো তার কাছ থেকে অনেক বড় একটি সত্য লুকিয়েছে। সেটা হলো যে কেন সে জেনজেনকে কোনোদিনও এই কথা জানায়নি যে সে একসময় কিংসেনের সঙ্গে মানব পাচারের কাজ করত। ভাসিলি বলে যে সে এই কারণেই জানায়নি, কারণ এখন সে ওই সমস্ত কাজ থেকে অনেক দূরে আছে। এরপর জেনজেন ভাসিলিকে জানায় যে কিংসেন যে তাকে বলেছে চুরি করার পর তারা সাইপ্রাসে চলে যাবে, আর তখন কেউ তাদেরকে ধরতে পারবে না, এই কথাটি সত্যি, কিন্তু তারা ভাসিলিকে তাদের সঙ্গে নেবে না। তো এবার জেনজেন এবং ভাসিলির কথাবার্তা শেষ হওয়ার পর যখনই তারা ক্যাফে থেকে বাইরে বেরিয়ে আসে, ঠিক তখনই সেখানে থাকা পুলিশেরা তাদের পিছু লেগে যায়। আর বিষয়টি বুঝতে পেরে জেনজেন এবং ভাসিলি কোনো মতে পালিয়ে যায়। তবে অন্যদিকে দেখা যায় যে সানকে ভুল বুঝে পুলিশেরা গ্রেফতার করে ফেলে, কারণ তারা এমনই একজন চাইনিজ মানুষকে খুঁজছিল যে কিনা একজন মানুষকে মেরে ফেলে রাশিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আর যাকে সে মেরে ফেলেছে তার সঙ্গে সেই লোকটির নাকি একটি থিয়েটারে দেখা হয়েছিল। আমরা এখানে বুঝতে পারি যে পুলিশ আসলে কিংসেনকে খুঁজছে। আর যেহেতু কিংসেনও একজন চাইনিজ ছিল, তাই পুলিশ ভুল বুঝে সানকে অ্যারেস্ট করেছে। আর এই কথা শুনে চৈ সোজা চলে যায় সেই ব্যক্তির ওয়াইফের কাছে যাকে খুন করা হয়েছিল। এরপর চৈ এখানে সেই মহিলাটিকে জিজ্ঞাসা করে যে সেদিনকে সেই থিয়েটারে গান চলছিল, আর চলে থাকলে সেটা কি গান ছিল। লোকটির ওয়াইফ তখন তাকে জানায় যে সেদিন সেই থিয়েটারে গান চলছিল। এরপর সে এখানে গানটির নামও বলে, আর এটাই ছিল সেই গানটি যেটার ব্যাপারে সেই প্রত্যক্ষদর্শী মহিলা চৈকে বলেছিল। আর চৈও এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে যে এটাই হচ্ছে তাহলে সেই গান যেটা সেই ডাকাত দলের একজন শুনছিল। চৈ তখন তার কাছে জানতে চায় যে সেই গানের অনুষ্ঠানটি আবার কবে হবে।
মহিলাটি তখন জানায় যে প্রতি সপ্তাহে একবার করে সেই বিশেষ গানটি বাজানো হয়, আর আজই হচ্ছে সপ্তাহে সেই দিন। চই তখন সরাসরি চলে যায় সেই গানটি দেখতে। আজ আবার এই গানের অনুষ্ঠানটিতে এখানকার প্রেসিডেন্ট তার পরিবারকে নিয়ে অনুষ্ঠানটি দেখতে এসেছে। প্রেসিডেন্টের ছেলেটি ছিল অন্ধ, এমনকি কিংসেনও ছদ্মবেশে এখানে চলে আসে। এরপর কিংসেন সেখানকার টয়লেটে গেলে সেখানে সে এবং চই একদম মুখোমুখি হয়, আর কিংসেন এখানে সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে চই আসলে কে। তাই সে সঙ্গে সঙ্গেই তার পিস্তলটি বের করে নেয়। তবে সেখানে আরও লোকজন চলে আসলে সে কোনো মতে নিজেকে সামলে নেয়। এদিকে চইও কিংসেনকে চিনে ফেলে। সে বুঝতে পারে যে কিংসেনই আসলে ডাকাত দলদের লিডার, তাই সে তখনই তাকে গ্রেফতার করতে চায়। কিন্তু যেহেতু এখানে আজকে প্রাইম মিনিস্টার এসেছে, তাই তারা চাইলেও এখন এখানে কোনো ঝামেলা করতে পারবে না। অনুষ্ঠানটি শেষ হওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে চই এখানে অনেক কনফিউশনে ছিল যে অনুষ্ঠান শেষ হওয়ার পর তো অনেক মানুষ থাকবে এখানে, তাই তখন তার কাজটি করতে গেলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এ সময় আবার কিংসেনের পাশেই তার গার্লফ্রেন্ড মার্লিন বসেছিল। তবে হঠাৎ করে এই মার্লিন সেখান থেকে উঠে ওয়াশরুমে গিয়ে সঙ্গে সঙ্গে তার পোশাক পাল্টে ফেলে। এরপর সে প্রাইম মিনিস্টারের ছেলেকে ধাক্কা দেয়। কিংসেন তখন ছেলেটিকে ধরে ফেলে। এতে প্রাইম মিনিস্টারের ওয়াইফ খুশি হয়ে কিংসেনকে বারবার ধন্যবাদ জানাতে থাকে। আসলে এটা ছিল কিংসেনেরই একটি পরিকল্পনা। তো সে এখানে প্রাইম মিনিস্টারের নিরাপত্তা বাহিনীর সহায়তায় কোনো মতে চোরের হাত থেকে পালিয়ে যায়। এরপর সে সোজা চলে যায় জেনজেনের কাছে। সে এখানে জেনজেনকে বলে যে জেনজেন যেন তার ভাই জিয়েনের জীবন থেকে চলে যায়। কিন্তু জেনজেন এতে কিছুতেই রাজি হয় না, কারণ জেনজেন তাকে অনেক ভালোবাসে। তাই জেনজেন এখানে কিংসেনের কথা না শুনতে চাইলে কিংসেন তাকে প্রচণ্ড মারধর করে, এমনকি সে তার সম্মানহানি করে সেখান থেকে চলে যায়। এরপর জেন যখন এসে জেনজেনের এই অবস্থা দেখতে পায়, তখন সে একদম স্তব্ধ হয়ে যায়। সে তো এটা বিশ্বাসই করতে পারছিল না যে তার ভাই এতটা নিচে নামতে পারে। এরপর সে সোজা কিংসেনের কাছে চলে যায়, কিন্তু কিংসেনই এখানে তাকে উল্টো বোঝায়। সে বলে যে জেন যদি এই মেয়ের সাথে থাকে তাহলে সে কখনোই তার জীবনে কিছুই করতে পারবে না। তারা সামনে একটি বড় কাজ করতে চলেছে, আর জেনজেন হচ্ছে তাদের কাজের বাধা। তাই সে যেন জেনজেনের কাছ থেকে দূরে থাকে, তা না হলে জেনজেন তাদের নিজেদের খবর বাইরে পৌঁছে দেবে। এসব কথা শুনে জিয়েন সেখান থেকে চলে যায়। এদিকে জেনজেন কিছুটা স্বাভাবিক হলে সে সোজা চলে যায় থানায় আত্মসমর্পণ করতে। সেখানে গিয়ে সে বলে যে তার আসল নাম হচ্ছে লি সুজেন, সে ট্রেন ডাকাতির সঙ্গে জড়িত। এখন সার্জি আর চৈতার এসব কথা শুনে তাকে তাদের পুরো টিমটির ব্যাপারে সবকিছু খুলে বলতে বলে। জেনজেন তখন তাদেরকে সবকিছু খুলে বলে, এমনকি সে চৈদেরকে এই তথ্যটিও জানিয়ে দেয় যে কিংসেন এবং তার টিম মিলে ক্যাসিনো লুট করার পরিকল্পনা করেছে। তাছাড়া কিংসেন এবং তার লোকেরা এটা জেনে ফেলেছে যে বেজিং পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করছে, তাই তারা তাদের লুট করা শেষ হলে রাশিয়া ছেড়ে পালিয়ে যাবে। সব শোনার পর চৈ তখন চলে যায় সেই ওয়াটার প্যালেসে। সেখানে জোরদার নজরদারি করার জন্য চৈ একটি জুয়ার টেবিলে গিয়ে বসে। তবে এমন সময় তার ঠিক পাশেই এসে বসে কিংসেন। কিংসেন এখানে চৈকে জিজ্ঞাসা করে যে সে তার ব্যবসার টাকা উসুল করতে পেরেছে কিনা। চৈ তাকে চিনতে পারে আর বলে সমস্যা নেই, আমি খুব দ্রুতই আমার ব্যবসার টাকা উসুল করে ফেলবো। এখানে আসলে কোন টাকার কথা বলা হচ্ছে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর চৈ এবং কিংসেন সেখানে জুয়া খেলতে শুরু করে। চৈ বলে যে তার ভাগ্য নাকি আজ অনেক সুপ্রসন্ন। কিংসেন তখন তাকে বলে ভাগ্যের পাশা কিন্তু যে কোনো সময় তার উল্টো চাল চালতে পারে। এই বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এমন সময় সে ইগোকে বলে যায় যে সে যেন চৈকে আটকে রাখে। ইগো তখন এখানকার সিকিউরিটিদেরকে নিয়ে চৈকে আটকাতে যায়, যার ফলে চৈয়ের সঙ্গে এখানে তাদের লড়াই শুরু হয়ে যায়। তবে এর মধ্যেই টাকার বাক্স কেউ একজন সুয়ারেজে ফেলে দেয়, আর সেটা পানিতে ভাসতে শুরু করে। এরপর এক পর্যায়ে কিংসেনের দলেরা সেই বাক্সটি তুলে নেয়। এ সময় আবার তারা একজনকে গুলি করে সেখানে ফেলে দেয়। এখন তাদের সব কাজ এখানেই শেষ হয়। তারা একটি নৌকাতে চড়ে অনেক দূরে চলে যায়। এরপর তারা নৌকা থেকে নামার সঙ্গে সঙ্গেই বাক্স থেকে টাকাগুলো বের করে একটি বস্তায় ভরে। তো কিংসেন এখানে ভাসিলি এবং জিয়েনকে বলে যে সে টাকাগুলোর ব্যবস্থা করছে। তবে ভাসিলি আর জিয়েন যেন পুলিশদেরকে থামায়। এরপর তারা একটি বাইকে চড়ে বসে এবং সেখান থেকে পালাতে থাকে। এদিকে চৈ এবং সানো তাদের পিছু নেয়, আর অনেক চেষ্টার পর একসময় তাদেরকে ধরতে পারে। উভয় পক্ষের মধ্যে প্রচুর মারামারি আর গোলাগুলি হয়। এরপর কিংসেন আর চৈ দুজনেই পিস্তল হাতে সামনাসামনি দাঁড়ায়। অন্যদিকে ডাকাত দলের যে ঝাও নামক ব্যক্তিটি ছিল সে পুলিশের কাছে ধরা পড়ে যায়। এরপর সার্জি তাকে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। সে বলে যে সে কতদিন ধরে এই ডাকাত দলদের সঙ্গে রয়েছে, এমনকি সে এখানে ঝাওকে ডাকাত দলদের সবার নাম বলতে বলে। কিন্তু ঝাও এখানে জানায় যে সে নাকি তাদের কাউকে চেনে না, তাদের শুধুমাত্র একটি কাজই করার কথা ছিল। অন্যদিকে কিংসেনের দলকে দেখা যায় যারা কোনো মতে বেঁচে ফিরেছে এবং একটি জায়গাতে এসে লুকিয়ে আছে।
তবে কিংসেন এখানে জিনজিনের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে, কারণ সে বুঝে ফেলেছে যে জিনজিনই তাহলে এসব করেছে। কিংসেন তখন জিনের গলায় পিস্তল ঠেকিয়ে বলে, জিনজিন আমাদের সাথে কেন এমনটা করেছে? ও যেহেতু তোমার প্রেমিকা তাই তুমি নিশ্চয়ই জানো। কিন্তু জিন এখানে একটি কথাও বলে না, সে একদম চুপ থাকে। অন্যদিকে আমরা চুই এবং তার টিমকে দেখতে পাই। তারা মন খারাপ করে স্টেশনে ফিরে এসেছে, কারণ এত চেষ্টা করার পরেও ডাকাত দল তাদের চোখের সামনে দিয়ে লুট করে পালিয়েছে। তারা কোনোভাবেই তাদেরকে ধরতে পারেনি। তবে তারা সবাই এখন অনেক বেশি ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিল। তাই একজন নুডলস রান্না করতে গেলে ওভেন খুলতেই দেখতে পায় যে ওভেনের মধ্যে বোম রাখা আছে। কিন্তু কেউ এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয়, যার ফলে সবাই গুরুতরভাবে আহত হয়ে যায়। তাদের সবাইকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাই যে সান আর চুই একদম সুস্থ আছে, কারণ তারা ওভেন থেকে অনেক দূরে ছিল। অন্যদিকে আমরা সেই স্ট্রিট সিঙ্গারকে দেখতে পাই, অর্থাৎ যে কিনা ছিল কন্ট্রাক্ট কিলার। সে এখানে দূর থেকে পুলিশ স্টেশনের উপর নজর রাখছিল। আসলে কিংসেন এই লোকটির মাধ্যমে এই বিস্ফোরণটি ঘটিয়েছে। অন্যদিকে আমরা ভাসিলিকে দেখতে পাই। ভাসিলিকে কোনো কিছু না দিয়ে কিংসেনরা চলে গিয়েছে, এমনকি সে তাকে তার মেয়ের ঠিকানাটিও দেয়নি। তাই ভাসিলি বারবার কিংসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। অন্যদিকে পুলিশেরা ভাসিলি সম্পর্কে জানতে পারে। আসলে ভাসিলি আগে থেকেই ছিল একজন ওয়ান্টেড ক্রিমিনাল, যার নামে অনেকদিন আগে ওয়ারেন্ট বেরিয়েছিল। তাই পুলিশেরা এখনও তাকে খুঁজে বেড়াচ্ছে। ভাসিলির আসল নাম হচ্ছে লি ইউহু। তার বাবা মা ইন্দোনেশিয়ান চাইনিজ, যারা কিনা 1960 সালের দিকে ইন্দোনেশিয়া ছেড়ে চায়নায় চলে আসে। এরপর 1980 সালের দিকে ভাসিলি একদম বিলিয়নার হয়ে যায়। এরপর সে নিজেই একটি টানেল তৈরি করেছিল, আর পরবর্তীতে সে চোরাচালানের সঙ্গে যুক্ত হয়ে যায়। সে সেই টানেলটির মাধ্যমেই চোরাচালানি করত, আর একসময় তাকে গ্রেফতার করা হয়। এবার কিছুদিন পর দেখা যায় সে তার নবজাতক মেয়েকে দেখার জন্য পালিয়েছে, আর তখন থেকেই সে পলাতক। এদিকে হাসপাতাল থেকে খবর আসে যে চৈদের বোমার আঘাতে আহত সঙ্গীরা এখন অনেকটাই ভালো আছে। এটা জানতে পেরে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর নতুন করে সবাই মিলে ডাকাতদেরকে ধরার পরিকল্পনা করতে থাকে। এটাই ছিল তাদের শেষ একটি সুযোগ। এদিকে ভাসিলি কোনো মতে কিংসেনের সঙ্গে যোগাযোগ করতে পারে, আর সে সোজা তার কাছে চলে যায় এবং তার কাছে তার মেয়ের সম্পর্কে জানতে চায়। কিংসেন তখন তাকে বলে, আমি তোমাকে কি বলেছিলাম সেটা কি ভুলে গিয়েছো? আমি বলেছিলাম যে আমাদের কাজ শেষ হওয়ার পরেই তুমি তোমার মেয়ের সন্ধান পাবে, কিন্তু এখনও তো আমাদের কাজ শেষ হয়নি। আমরা আমাদের কাজ শেষ করে নিরাপদে রাশিয়া ত্যাগ করতে পারলেই তুমিও তোমার মেয়ের ঠিকানা পেয়ে যাবে। এরপর কিংসেন ভাসিলিকে একটি জেট বিমানের ছবি দেখায়। বিমানটি পুরনো হলেও বেশ ভালো, আর এটা এখন তাদের হাতে আছে এবং তারা এটাকে বিক্রি করতে চায়। এটাকে বিক্রি করে যেতে পারলে মোটামুটি অনেক টাকা পাওয়া যাবে। তাই কিংসেন ভাসিলিকে বিমানটি বিক্রি করার ব্যবস্থা করে দিতে বলে। অন্যদিকে আমরা জেনজেনকে দেখতে পাই। সে পুলিশদের কাছে ভাসিলি এবং কিংসেন সম্পর্কে বলছিল। সে বলে যে ভাসিলি এবং কিংসেন একসময় অনেক ভালো বন্ধু ছিল। তবে ভাসিলি গ্রেফতার হয়ে যাওয়ার পর যখন সে তার মেয়েকে দেখার জন্য পালায়, তখন তার জন্য কিংসেনও গ্রেফতার হয়। অন্যদিকে ভাসিলির ওয়াইফ তার মেয়েকে নিয়ে দূরে চলে যায়, আর কিংসেন সেই খবরটি জানত, কিন্তু সে ভাসিলিকে এটা জানায় না। এদিকে ভাসিলি অনেক চেষ্টা করেও নিজের পরিবারের কোনো খোঁজ খবরই বের করতে পারে না, আর এখন পর্যন্ত সে তার মেয়েকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। এখন জেনজেনের কাছ থেকে এই সমস্ত বিষয় জানার পর চৈতার লোকদেরকে বলে যে যেভাবেই হোক ভাসিলির মেয়েকে খুঁজে বের করতে। তবে জেনজেন এখানে এটাও জানায় যে একসময় ভাসিলি চোরাচালানের কাজ করলেও ট্রেন ডাকাতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আর সে এখন সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে গিয়েছে। তাই ভাসিলিকে যেন গ্রেফতার করা না হয়। অন্যদিকে ভাসিলি চলে যায় মিস্টার জেনের কাছে, যে কিনা একদিন তাকে বলেছিল যে সে একটি প্লেন কিনতে চায়। তো ভাসিলি এখানে প্লেনটির ব্যাপারে তার সঙ্গে ডিল শেষ করে যখন সে তার বাড়িতে ফিরে আসে, তখন সে দেখতে পায় যে তার বাড়িতে তার জন্য অপেক্ষা করছে চই, আর চইয়ের সঙ্গে তার পুরো টিম রয়েছে। তো ভাসিলি তাদেরকে দেখে অনেকটা ঘাবড়ে গেলেও সে আর পালিয়ে যায় না। চই তখন তাকে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। এমনকি সে এখানে ভাসিলিকে বলে যে সে ভাসিলি সম্পর্কে সবকিছুই জানে। এমনকি সে এটাও জানে যে ভাসিলির আসল নাম হচ্ছে লি ইউহু। কিন্তু ভাসিলি তখন তাকে বলে, তাহলে তো আপনারা ভুল মানুষের কাছে এসেছেন, আমি লি ইউহু নই, আমি ভাসিলি। কিন্তু চই তাকে তখন কিছু কাগজপত্র দেখায় যেগুলো প্রমাণ করে যে সে আসলে লি ইউহু। আর সে তখন চইকে বলে, নিশ্চয়ই আপনারা আমাকে গ্রেফতার করতে এসেছেন, তাহলে আপনাদেরকে আগেই বলে দিচ্ছি 48 ঘন্টার বেশি সময় আমাকে আপনারা আটকে রাখতে পারবেন না। কিন্তু চই তখন তাকে বলে যে সে যদি কিংসেনকে ধরার ব্যাপারে তাকে সাহায্য করে তাহলে তার আর বড় কোনো শাস্তি হবে না। এখানে কথা বলার সময় চইয়ের নজর বারবার একটি পেন্টিংয়ের উপর পড়ছিল, তাই সে পেন্টিংটির কাছে গিয়ে সেটাকে নামায়, আর তার পেছনে একটি কি লকার দেখতে পায়।
সেই লকারে আবার বেশ কিছু টাকা এবং অনেকগুলো পাসপোর্ট রাখা ছিল। তবে এই পাসপোর্টগুলো ছিল পুরোপুরিভাবে জাল পাসপোর্ট, যার ফলে ভাসিলিকে এবার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। আসলে এই জাল পাসপোর্টগুলোতে বিভিন্ন মানুষের নাম দেয়া ছিল, তবে এগুলোতে অনেক মানুষের নাম থাকলেও এই প্রত্যেকটি পাসপোর্ট ছিল ভাসিলির নিজের। এখন চুই এই ব্যাপারে ভাসিলিকে জিজ্ঞাসা করলে ভাসিলি সবকিছু অস্বীকার করে, তাই চুই এবার অন্য পথ বেছে নেয়। চুই এখানে ভাসিলিকে বলে, আচ্ছা ভাসিলি, তুমি তো তোমার মেয়েকে অনেক ভালোবাসো তাই না? আমি শুনেছি বহু বছর ধরে তুমি তোমার মেয়েকে খুঁজছো। মেয়ের প্রতি তোমার এই ভালোবাসাকে আমি অনেক সম্মান করি, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে যদি তুমি সত্যি সত্যিই কোনোদিন তোমার মেয়েকে পেয়ে যাও আর তোমার মেয়ে যদি জানতে পারে যে তুমি একজন অপরাধী, তাহলে সে কি কোনো অপরাধীকে তার বাবা হিসেবে মেনে নেবে? যদি তখন সে তোমাকে অস্বীকার করে, তোমার তখন কেমন লাগবে বলো তো? তখন তুমি তোমার সন্তানের সামনে মুখ দেখাতে পারবে তো? এসব কথা শুনে ভাসিলির চেহারা একদম অন্যরকম হয়ে যায়, কিন্তু সে এখানে রেগে গিয়ে চৈকে বলে, আপনি এসব কি বলছেন? আমার কোনো মেয়ে নেই। চৈ তখন সাথে সাথেই তার হাতের হাতকড়া খুলে দেয় আর বলে, তুমি চাইলে এখন এখান থেকে পালিয়ে যেতে পারো, তবে তাই বলে এটা ভেবো না যে আমি তোমার কথা বিশ্বাস করেছি। তোমার ব্যাপারে সবকিছু আমরা জেনজেনের কাছ থেকেই জেনেছি। আর হ্যাঁ, তোমাকে তো একটি কথা বলাই হয়নি, জেনজেন অসুস্থ অবস্থায় হসপিটালে পড়ে আছে। কিংসেন তার সঙ্গে খুবই বাজে কাজ করেছে। এখন তুমি কি করতে চাও সেটা একান্তই তোমার ব্যাপার। এসব কথা জানতে পেরে ভাসিলি একদম স্তব্ধ হয়ে যায়। এরপর সে কোনো কিছু না বলেই সেখান থেকে উঠে চলে যায়। এখানে আবার সান চুইয়ের কাছে জানতে চায় যে সে জেনে শুনে কেন ভাসিলিকে যেতে দিয়েছে। চুই তখন বলে যে তাকে যেতে না দিলে তারা কিংসেনকে ধরতে পারবে না, তার মাধ্যমেই তারা কিংসেন পর্যন্ত পৌঁছবে। অন্যদিকে আমরা জিয়েনকে দেখতে পাই, যে কিনা হসপিটালে জেনজেনের কাছে এসে তাকে একটি ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে, কারণ কিংসেন তাকে এই অর্ডার দিয়েছিল। এদিকে সবকিছুই জানতে পারে ভাসিলি। ভাসিলি তখন আবারও চুইয়ের কাছে ফিরে আসে আর সে চুইকে বলে যে কিংসেনকে যদি তারা কোনো মতে ধরতে পারে তাহলে কিংসেনকে তারা মৃত্যুদণ্ড দেবে কিনা। আসলে জেনজেনের মৃত্যুতে ভাসিলি খুবই কষ্ট পেয়েছিল, তাই সেও এখন কিংসেনকে শাস্তি দিতে চায়। তো চুই তখন তাকে বলে যে কিংসেনের শাস্তি নির্ভর করছে বিচার ব্যবস্থার উপর, তাদের দায়িত্ব হচ্ছে তাকে শুধুমাত্র আইনের হাতে তুলে দেয়া। এরপর ভাসিলি এখানে চুইয়ের কাছে তার সমস্ত সত্য কথা স্বীকার করে এবং জানায় যে আসলেই তার একটি মেয়ে আছে। অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই, জেন এখানে তার বস এবং তার টিমকে নিয়ে সেই প্লেনটি কিনতে এসেছে, আর এই ব্যাপারটি ডিল করার জন্য তারা একটি পরিত্যক্ত গোডাউনে এসেছে। ভাসিলির কাছ থেকে এই তথ্যটি জানতে পেরে চুইও তার দলবল নিয়ে সেখানে চলে আসে আর তারা একটি জায়গাতে লুকিয়ে থাকে, যাতে করে সময় মতো তাদেরকে তারা গ্রেফতার করতে পারে। এরপর কিছুক্ষণের মধ্যেই তাদের প্লেন কেনার ডিল সম্পন্ন হয়। কিংসেন এখানে জিজ্ঞাসা করে যে তাদের কোনো পাইলটের প্রয়োজন হবে কিনা। জেনের বস তখন তাকে বলে যে তাদের সাথে একজন পাইলট আছে, তাই আপাতত তাদের কোনো পাইলট লাগবে না। এই বলে সে সেখানে জিয়ান নামক একজন ব্যক্তিকে ডাক দেয়, আর জিয়ান তো এখানে কিংসেনকে দেখে অনেক অবাক হয়ে যায়। আসলে জিয়ান হলো মুভির শুরুর দিকে সেই লোক যে কিনা ট্রেনের মধ্যে তার প্যান্টের ভেতরে টাকা নিয়ে ঘুরছিল, আর কিংসেনই তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার সমস্ত টাকা নিয়ে পালিয়েছিল। জিয়ান বলে, তুমি তো সেই ডাকাতটি। কিন্তু কিংসেন তখন ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে এখানে বলে, আপনি এসব কি বলছেন? নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। আমি ডাকাতি করতে যাব কেন? কিন্তু ঠিক এমন সময় সেখানে চুই এবং তার লোকেরা চলে আসে আর তারা তাদেরকে পুলিশের কাছে স্যারেন্ডার করতে বলে। কিন্তু এতে করে ডাকাত দল এবং পুলিশদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। ডাকাত দলেরা এখানে একের পর এক বোমা ফেলতে থাকে, ফলে সেখানে ভয়াবহ রকমের বিস্ফোরণ হচ্ছিল। এদিকে এর মধ্যেই টাকার ব্যাগ নিয়ে কিংসেন কোনো মতে লুকোনোর চেষ্টা করছিল, আর অন্যদিকে জিয়েন এখানে কোনো মতে একটি গাড়ির ব্যবস্থা করে ফেলে। এরপর সে কিংসেনকে সেই গাড়িতে উঠে আসতে বলে, তবে সেই গাড়িতে পুলিশেরা একের পর এক গুলি করছিল। চুই এখানে তাদের দমন করার আপ্রাণ চেষ্টা চালায়। আর এই সময় আমরা জানতে পারি যে যারা কিংসেনের কাছ থেকে প্লেন কিনেছে তারা ছিল আসলে পুলিশেরই লোক। তাদেরকে ভাসিলি এবং কিংসেনের পেছনে লাগিয়েছে চুই। তো এখানে প্রচণ্ড গোলাগুলির ভেতর কিংসেন পালানোর রাস্তা খুঁজতে থাকে, আর এক পর্যায়ে সে কোনো উপায় না পেয়ে সেখানে থাকা জেট বিমানে উঠে পড়ে এবং চালককে সেটা চালাতে বলে। এদিকে ভাসিলি বিষয়টি দেখতে পেয়েছিল, তাই সে একটি গাড়ি নিয়ে তাদের পেছনে যাওয়ার চেষ্টা করে, আর উপর থেকে লাফিয়ে প্লেনের উপরে পড়ে চুই। গাড়ি আর প্লেনের সংঘর্ষে সেখানে প্রচণ্ড রকমের বিস্ফোরণ ঘটে। এখানে চুই আর কিংসেন দুজনেই ছিটকে মাটিতে পড়ে যায়, আর ভাসিলি এসে কোনো মতে টাকার ব্যাগটি নিয়ে নেয়। অবশেষে ধরা পড়ে যায় কুখ্যাত ডাকাত কিংসেন। এরপর আমরা আবারও সেই পুলিশ স্টেশন দেখতে পাই। পুলিশরা এখানে কিংসেনকে জিজ্ঞাসাবাদ করছিল, তবে হাজার প্রশ্ন করার পরেও সে কোনো কথারই জবাব দিচ্ছিল না। অন্যদিকে কিংসেনের কাছ থেকে ভাসিলি যেই টাকার ব্যাগটি নিয়েছিল সে তখন সেই টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।
সে অনেক দূরের একটি হোটেলে গিয়ে ওঠে, কিন্তু হঠাৎ করে টাকাগুলোর উপর তার কেমন যেন সন্দেহ তৈরি হয়। এরপর সে টাকাগুলোকে ভালোভাবে চেক করলে দেখতে পায় যে এখানে থাকা সমস্ত টাকাগুলোই ছিল নকল টাকা। তবে সে সেখানে একটি খাম খুঁজে পায়, যেখানে তার মেয়ে লিলির একটি ছবি রয়েছে। ছবিটির পেছনে লেখা ছিল, প্রিয় ভাসিলি, আমরা তোমার মেয়েকে খুঁজে পেয়েছি, তাই তোমার মেয়েকে দেখতে চাইলে দ্রুত আমাদের অ্যাম্বাসিতে চলে এসো। আর নিচে লেখা ছিল চই। একথা জানতে পেরে ভাসিলি টাকার ব্যাগ নিয়ে সোজা চলে যায় অ্যাম্বাসিতে। চই তখন সেই টাকার ব্যাগটি রেখে দেয়, তবে সে তাকে কোনো কিছুই বলে না। ভাসিলি এতে সব কিছু বুঝে যায়। সে তখন চইকে বলে, তার মানে তারা তার মেয়ের কথা বলে তাকে বোকা বানিয়েছে। কিন্তু চই তাকে বলে, তুমি ছবিটিতে যা কিছু দেখেছো সেগুলোর সবই সত্যি, কিন্তু তুমি তোমার মেয়ের সঙ্গে পরে দেখা করতে পারবে। এরপর ভাসিলিকে সেখানে গ্রেফতার করা হয়। ভাসিলিও তখন তার কথায় রাজি হয়। তো এর পরের দিন ছিল বসন্তের দিন। তাছাড়া সেই বিস্ফোরণটিতে যতজন পুলিশ আহত হয়েছিল তারা সবাই এখন পুরোপুরিভাবে সুস্থ। আর সেই খুশিতে আজকে পুলিশ স্টেশনে চই পার্টি দেয়। সে নিজের হাতে তৈরি করে চায়নার বিখ্যাত ডাম্পলিং। এরপর সে সেটা সবাইকে খাওয়ায়। আর তারা সবাই মিলে সেখানে রাশিয়ান গান ছেড়ে একসঙ্গে নাচতে থাকে। তবে সবচাইতে মজার বিষয় হচ্ছে যে তাদের সাথে এখানে লকআপে বন্দি কিংসেনও নাচতে থাকে। চই তখন কিংসেনকে এক প্লেট ডাম্পলিং খেতে দেয়। আর চইয়ের এমন উদারতা দেখে কিংসেন একদম ইমোশনাল হয়ে যায়। আর সে এখানে চইকে বলে যে তার বাবা একজন ভায়োলিন বাদক ছিল, সে অনেক ভালো ভায়োলিন বাজাতো। কিন্তু কিংসেন যখন 13 বছর বয়সী ছিল ঠিক তখনই তার বাবা মারা যায়। এরপর তার মা অল্প দিনের মধ্যে একজন গুন্ডাকে বিয়ে করে ফেলে। আর যদি তার বাবা বেঁচে থাকতো তাহলে তাকে হয়তো এই পথে আসতে হতো না। সে হয়তো তার বাবার মতোই মিউজিক নিয়ে কাজ করত। সে কোনো ট্রেনের মধ্যে মুখ ঢেকে নয়, বরং হাজার হাজার দর্শকের সামনে কোনো এক থিয়েটারে থাকতো। আসলে গানের প্রতি কিংসেনের আলাদা এক টান ছিল, তাই সে বারবার সেই থিয়েটারে গান শুনতে যেত এবং ডাকাতি করার সময় সে গান শুনত। এখন কিংসেনের এসব কথা শুনে চইয়ের অনেক খারাপ লাগে। তাই সে এখানে চইকে বলে যে কিংসেন যেন চায়নাতে ফিরে যায়, কারণ সে যদি এখানে থাকে তাহলে তাকে সাইবেরিয়ার কোনো এক জেলে ঠান্ডায় পচে মরতে হবে। এবার কিছুদিন পর দেখা যায় সমস্ত অপরাধীদেরকে নিয়ে চই আর তার দল চায়নার উদ্দেশ্যে রওনা হয়। তাদের সঙ্গে কিংসেন এবং ভাসিলিও ছিল। তো স্টেশনে কিছু সিকিউরিটি গার্ড তাদের সঙ্গে খারাপ আচরণ করছিল। আর এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা যায় যে রাশিয়ানরা আসলে এশিয়ানদেরকে খুব একটা ভালো চোখে দেখে না। তবে এখানে পুলিশের পরিচয় দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর চই সবাইকে সাথে নিয়ে ট্রেনে উঠে পড়ে। চই এখানে তার সহকর্মীদেরকে বলে যে তাদেরকে মোট 6 দিন এই ট্রেন জার্নিটি করতে হবে। তাই এই 6 দিন কিংসেন এবং ভাসিলির উপর অনেক কড়া নজর রাখতে হবে, যাতে কোনোভাবেই তারা পালিয়ে যেতে না পারে। তো কিংসেন এবং ভাসিলি দুজনেই যেহেতু কয়েদি ছিল, তাই তাদের দুজনকে ট্রেনের একই কামরাতে দেয়া হয়েছে। তো এখানে আমরা কিংসেনকে চুপচাপ বসে থাকতে দেখি। তবে একসময় সে ভাসিলিকে বলে ভাসিলি তাহলে এটা বিশ্বাস করেই ফেলেছে যে সে সত্যি সত্যিই তার মেয়ের সঙ্গে দেখা করতে পারবে। সে কি আসলে এসব কথা বিশ্বাস করেছে? কারণ তার কাছে মনে হচ্ছে চই তাকে মিথ্যে আশ্বাস দিয়েছে। কিন্তু চই এখানে ভাসিলিকে বলে যে ভাসিলি তার উপর পুরোপুরিভাবে বিশ্বাস রাখতে পারে, কারণ সে কখনো কোনো মানুষকে মিথ্যে আশ্বাস দেয় না। এমন সময় কিংসেন চইকে বলে যে ভাসিলির হাতে যদি এভাবে হাত করা থাকে তাহলে সে কিভাবে তার মেয়ের সঙ্গে দেখা করবে, কিভাবেই বা তার মেয়ের সামনে গিয়ে দাঁড়াবে। চই তখন তাকে বলে আমি ভাসিলির হাত করা খুলে দেব, কারণ আমার ভাসিলির উপর পুরোপুরিভাবে বিশ্বাস আছে যে সে আমাদেরকে ধোঁকা দিয়ে পালিয়ে যাবে না। অন্যদিকে আমরা জিয়েনকে দেখতে পাই। জিয়েন এখানে ভাসিলির গার্লফ্রেন্ড মার্লিন এবং তার দলবলদেরকে নিয়ে কিংসেনকে বাঁচানোর পরিকল্পনা করছিল। তারা এখানে বেশ কিছু দামি দামি অস্ত্র কিনে ফেলে। এরপর তারা পরিকল্পনা করে যে প্রথমে তারা কোথায় আক্রমণ করবে। এবার তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা ঠিক সেই সময় আক্রমণ করবে যখন চই সমস্ত কয়েদিদেরকে নিয়ে রাশিয়ার বর্ডার পার হয়ে চায়নাতে প্রবেশ করতে যাবে। এদিকে বর্ডারে পৌঁছে যখন ট্রেনে নতুন ইঞ্জিন লাগানো হচ্ছিল ঠিক তখনই সেখানে গাড়ি নিয়ে চলে আসে কিংসেনের দল। তারা তাদের গাড়িটি দিয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ ঘটায়, যার ফলে ইঞ্জিনটি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে যায়। এতে করে পুরো ট্রেনের মধ্যে একদম হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সমস্ত যাত্রীরা প্রচণ্ড রকমের আতঙ্কিত হয়ে পড়ে। এরপর জিয়েন এখানে একটি মাইক নিয়ে সবাইকে বলে সবাই একদম চুপচাপ মাথা নিচু করে থাকুন, কেউ একদমই পালানোর চেষ্টা করবেন না। এরপর সে পুলিশদেরকে উদ্দেশ্য করে বলে যে তার ভাইকে যদি তাদের হাতে তুলে দেওয়া না হয় তাহলে তারা এখানে সবাইকে মেরে ফেলবে, আর তার ভাইকে তুলে দিলে তারা কিছুই করবে না। এখন এসব দেখে ভাসিলিও বলতে থাকে যে তার হাতও যেন খুলে দেয়া হয়। সে এখানে চইকে অনেক অনুরোধ করে। সে বলে যে সে তার মেয়েকে একবার দেখতে চায়, আর এখন সে এখানে থাকলে জিয়েন হয়তো তার কোনো ক্ষতি করে ফেলতে পারে, তাই চই যেন আপাতত তাকে ছেড়ে দেয়। সে কথা দিচ্ছে
যে সে পালিয়ে যাবে না। চই তখন বিশ্বাস করে তাকে তার হাতকড়া খুলে দেয়, আর সে কিংসেনের হাতে হাতকড়া পরিয়ে তার কপালে বন্দুক তাক করে এবং তাকে নিয়ে ট্রেনের ছাদের উপর চুপচাপ বসে থাকে। আর জিয়েন এখানে বারবার বলতে থাকে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য। এরপর পুলিশেরা তাদের কোনো কথা না শুনলে জিয়েন এবং তার দল গোলাগুলি শুরু করে দেয়। দুই পক্ষের মধ্যে প্রচণ্ড রকমের লড়াই হয়, আর ভাসিলি এখানে পুলিশের পক্ষ নিয়ে জিয়েনকে মারার চেষ্টা করে, কিন্তু জিয়েন তাকে জিম্মি করে ফেলে। আর সে চইকে বলে যে তারা কিংশেনকে না ছাড়লে সে ভাসিলিকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু ভাসিলি বারবার চইকে বলতে থাকে যে চই যেন কিংশেনকে না ছাড়ে, জিয়েন তাকে যা কিছুই করে ফেলুক, চই যেন তার নিজের দায়িত্বে অটুট থাকে। এ কথা শুনে জিয়েন প্রচণ্ড রেগে যায়, আর সে ভাসিলিকে সঙ্গে সঙ্গেই গুলি করে দেয়। দুটো গুলি বেরিয়ে যায় ভাসিলির চোখ দিয়ে। ভাসিলি বেঁচে গেলেও তার চোখ দুটো সারা জীবনের জন্য অন্ধ হয়ে যায়। এরপর এখানে পুলিশেরা জিয়েনকে গুলি করে দেয়, আর কিংশেন এবং তার পুরো টিমকে গ্রেফতার করে ফেলে। তাদেরকে চায়নাতে নিয়ে আসা হয়। এরপর সবকিছু ঠিক হয়ে যায় ভাসিলির চোখের বিনিময়ে। ভাসিলি বলে যে সে আর তার মেয়েকে নিজের চোখ দিয়ে দেখতে পারবে না, এমনটা তো সে কোনোদিনও চায়নি। সে তো তার মৃত্যুর আগে একবার তার মেয়েকে নিজের চোখ দিয়ে দেখতে চেয়েছিল। এরপর আস্তে আস্তে সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যায়। চায়না সরকার চইকে অভিনন্দন জানায় এত গুরুত্বপূর্ণ একটি মিশন সফলভাবে কমপ্লিট করার জন্য। এখানে আবার একটি ছোট মেয়ে দৌড়ে আসে, আর সে ভাসিলির হাত ধরে তাকে বাবা বলে ডাকে। ভাসিলি বুঝে যায় যে চই তার কথা রেখেছে।